আমন্ত্রণ গ্লোবাল সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রাগিব রহমান। শুরুতে এই সংবাদ শিরোনাম। হিন্দু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম সহ সারা বিশ্বে অপপ্রচার চালানোর অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। একটি বিশেষ মহল তৈরি করছে অস্থিরতা। দেশের 10% মানুষ ভোগ করছে 85% সম্পদ, জানালেন ডক্টর দেবপ্রিয়। উন্নয়ন বাজেটের 40% টাকায় লুটপাটের অভিযোগ। এবং আগামী 2 মার্চের পর ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ শুরু করবে ইসি, জানালেন কমিশনার সানাউল্লাহ। নতুনরাও যুক্ত হবেন ভোটার হিসেবে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বিষয়ে ভারতের গণমাধ্যম সহ সারা বিশ্বে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি একটি বিশেষ মহলের কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ভারতে বেশি থাকায় তারাই গুজব ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছে। বিকেলে রাজধানীতে কূটনীতিকদের এক ব্রিফিংয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের সমালোচনাও করেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সোমবার ধর্মীয় সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিদেশি কূটনীতিকদের জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের কূটনীতিবিদরা। সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, দেশের হিন্দু সম্প্রদায়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাছে সঠিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে চিন্ময় দাসের বিষয়েও। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়া দোষটা মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাজে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, কাজে তারা সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। দেশের ভেতরে ও বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে অভিযোগ করে উপদেষ্টা বলেন, যদি কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মমতা ব্যানার্জির মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা সফল না হয় সেই চেষ্টা করছি। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। পরস্পরের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চাই উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দেশের সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের দাবি, প্রতিবেশী দেশের গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে গুজব প্রচার করছে। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে দেখা করে তিনি এই দাবি করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ় কণ্ঠে জানান, দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। ভারতীয় গণমাধ্যমের এসব গুজব প্রচারকে মিথ্যা প্রমাণ ও সত্য ঘটনা প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি। পাশাপাশি ধৈর্য ধরে দেশের উন্নয়নের জন্য একসাথে কাজ করারও আহ্বান জানান। এ সময় তিনি বলেন, কোনো অবস্থাতেই কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। পরে জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে, এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
তার মতে সার্ক একটি বিস্তৃত শব্দ, একে পুনরুজ্জীবিত করতে পারলে পুরো অঞ্চলের মানুষের কল্যাণ হবে। সার্কের মহাসচিব গোলাম সারোয়ার সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে ডক্টর ইউনূস এসব কথা বলেন। সারোয়ার সার্কের বড় সমর্থক হওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহুপক্ষীয় সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশিয়ার নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বানে সবাই উৎসাহিত হয়েছে। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কর্মপর্যায়ে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। এর মধ্যে রয়েছে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্রের গভর্নিং বডি, বিশেষায়িত সংস্থা, জলবায়ু পরিবর্তনের ঘটনা, এসডিজি, আঞ্চলিক একীকরণ, শুল্ক সহযোগিতা। দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করছে, আর বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থ তছরূপ হয়েছে। এমন তথ্য দিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্যই সংক্ষেপে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে রোববার দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 3 মাসের অনুসন্ধান শেষে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্বেতপত্র কমিটি। এতে উপস্থিত ছিলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ সব সদস্যরা। এ সময় ডক্টর একেএম এনামুল হক জানান, শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পের মোট ব্যয়ের 40% লুটপাট করা হয়েছে। এছাড়া কম রাজস্ব আহরণ, অভিবাসনের জন্য অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন লুটপাটের চিত্র তুলে ধরেন কমিটির সদস্যরা। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছেন, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। জানালেন, দেশের 10% মানুষ সম্পদ ভোগ করছে 85%। ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না, চামচা পুঁজিবাদ। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এর আগে রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার আমলে গড়ে প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। কৃষক ফসলের ও শ্রমিক শ্রমের সঠিক মূল্য পাবে, আর সরকারি অফিসে কেউ হয়রানির শিকার হবে না, এমন স্বপ্নের বাংলাদেশ চান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঝালকাঠি জেলার তৃণমূল নেতাদের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এমন বাংলাদেশ করবে। জেলা জামাত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। সম্মেলন শেষে ঝালকাঠি নেসরাবাদ এনএস কামিল মাদ্রাসা মাঠে সুধী সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি, অফিস আদালত, মিল, সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ জানায়, মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয়ে আছে। এতে উষ্মা প্রকাশ করে আদালত কমিশনের পূর্ণাঙ্গ তথ্য জানানোর নির্দেশনা দেয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানফির আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় বিদ্রোহী জওয়ানদের হাতে মারা যান 57 জন সেনা কর্মকর্তা।
15 আগস্টকে জাতীয় শোক দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। 2002 সালে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। আগামী 2 মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। হালনাগাদকৃত এসব ভোটার নতুন ভোটার হিসেবে যুক্ত হবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বেলা 11টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নতুন ইসির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অন্য নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমান এল মাসুদ ও তাহমিদ আহমেদ। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নিয়মতান্ত্রিকভাবে ইসির সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে 2 জানুয়ারি থেকে 2 মার্চের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর নতুন ভোটার হিসেবে যুক্ত হতে এরই মধ্যে 17 লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে। একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। মাত্র 2.5 বছরের মধ্যে বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। পণ্যবাহী ট্রাকে অতিরিক্ত ওজন বহন করায় দ্রুত নষ্ট হচ্ছে দাবি কর্তৃপক্ষের। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওয়ান তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে, খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। চিনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে। মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগা দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো 2 জনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স, ঝিলমিল পেপার দিয়ে টাচাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তারকে জোর করে বিয়ে করাবে। তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি বলতেছে? দুলাভাই আপনি ওটা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি। কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ কেন না শেরানি, এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা হয়েছে, ধরো এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংস্কার আমার ভালো লাগে না, এইসব আমি পড়বো না, ফালাম। ও মা গো মা, এই যে কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার ঘরে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিবে। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। বাবা তুমি আসছো?
দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। এই রিফাত দাঁড়া। দেখ কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়। চার্জ মামা রিচার্জ বস রিচার্জ। ফিল নাও দাও বপুরাও, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল। চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, ural dao. আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। ওর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেললো। জামাই হইলো গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করব বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা খরচ কা মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিল, কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইতে হাত সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে, খাবার দাবারে কোনো ছাড়াই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে। মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নেই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। দিয়াটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল আবারও আমন্ত্রণ গ্লোবাল সংবাদে। নিপীড়নের বিরুদ্ধে নিরস্ত্র অবস্থায় বুক পেতে আবু সাইদের মতো তরুণরা রাস্তায় নেমে আসায় দেশের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের স্মরণে রংপুরের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন ২৪-এর গণ অভ্যুত্থানের প্রাথমিক উদ্যোগ ছিল শিক্ষার্থীদের। তারা প্রাণ দিয়ে এই আন্দোলনের সূত্রপাত করে। শিক্ষার্থীদের ডাকে জনগণ যখন সাড়া দিয়ে আন্দোলনকে বেগবান করেছিল, তখনই সাফল্য এসেছে। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার বিশাল মেলবন্ধন তৈরি হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকাত আলী। আমাদের ঋণ অনেক, পেছনে ফেরারও কোনো পথ নেই। সব রকম ষড়যন্ত্র, সব রকম বাধা বিপত্তি অতিক্রম করেই আমাদের সবাইকে নিয়ে সামনে এগোতে হবে। আমরা কিন্তু আবু সাইদ ধরতে পারবো না, আমরা কিন্তু কোন শহীদের মতো সে নাম অলঙ্কিত করতে পারবো না। এরা তারাই হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন জন্য হয়েছে। মাগুরায় ১২০ দিন পর তোলা হলো কবর থেকে ছাত্র আন্দোলনের নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির মরদেহ। আদালতের নির্দেশে দুপুরে সদর উপজেলার বরুণাতল গোরস্থান থেকে তার মরদেহটি তোলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট শহরের পার্নান্দুয়ালি ব্রিজের সামনে গুলিতে নিহত হন রাব্বি। মরদেহটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে নিহতের বড় ভাই ১৪ আগস্ট ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে তার মরদেহটি তোলা হয় বলে জানান তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মুন্সি এহসানুল হক। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এই মামলার সাথে জড়িত আসামিদের আটকের চেষ্টা চলছে। বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। নির্মাণের মাত্র ২.৫ বছরের মধ্যে আবার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। কর্তৃপক্ষের দাবি, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ট্রাকগুলো অতিরিক্ত ওজন বহন করায় সড়কের মেয়াদ কমে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যান চলাচল। এতে হরহামেশা ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। এই মহাসড়কে ওয়েলিং স্কেল না থাকায় নেওয়া যাচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২২ সালে জুনে যশোর খুলনা মহাসড়কের ৩৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। সড়কটি টেকসই করতে সর্বোচ্চ লোডিং ক্ষমতা নির্ধারণ করা হয় ২৭ টন। মনিটরিংয়ের জন্য ১.৫ কোটি টাকা ব্যয়ে সড়কের পাশে বসানো হয় ওয়েইং স্কেল। কিন্তু মাত্র ৩ দিনের মধ্যে ক্ষমতাশীল ব্যবসায়ীদের হামলায় বন্ধ হয়ে যায় ওভারলোডিং পরিমাপের যন্ত্রটি। ফলে প্রতিদিন প্রতিটি গাড়িতে ৬০ থেকে ৭০ টন পণ্য পরিবহনের তৈরি হয়েছে হাজারো গর্ত, আর কমেছে সড়কের স্থায়িত্ব। রাস্তার ক্যাপাসিটি আছে ২৭ টন, গাড়িতে মাল নিয়ে আসে ৫০ টন, ৬০ টন, ৬৫ টন, ৭০ টন, কোনো ক্ষেত্রে দেখা যায় ৭০ টন মাল দিয়েও আসছে, যার কারণে রাস্তা প্রচন্ডভাবে রাস্তার ক্ষতিগ্রস্ত ছিল। বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া চলতে মানুষজনের খুব ক্ষতি হচ্ছে, গাড়ি ঘোড়া ভেঙে চুরে পড়ে থাকছে, পাল্টি খাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। মানে এই বিপদের শেষ নেই ভাই, আল্লাহ যারা কবে উদ্ধার করবে আল্লাহ জানে। যাত্রী ও পথচারীদের অভিযোগ, বারবার মেরামত করেও লাভ হয়নি। অতিরিক্ত ওজনে পণ্য পরিবহনে সড়ক জুড়ে গর্ত ও উঁচু নিচু হওয়ায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। একটা গাড়ি গেলে কোনো কিছু চোখে মুখেও দেখা যায় না, অনেক সময় সামনে হঠাৎ একটা গাড়ি চলে আসে, গাড়ি দেখা যায়। অ্যাক্সিডেন্ট তো হয়, মোটরসাইকেল তো একের পর এক অ্যাক্সিডেন্ট হয়, ইজি বাইক হয়, এবং বড় বড় লোড গাড়ি নৌপাড়ার পোর্টের গাড়িগুলো উল্টে পড়ে যায়, রাস্তার মাঝখানে পড়ে থাকে রাস্তায়। বড় ধরনের দুর্ঘটনা হওয়ার পরে হয়তো বা কর্তৃপক্ষ দৃষ্টি আসবে, তাই স্যার আসবেন। পণ্য পরিবহনে ওভারলোডিং নিয়ন্ত্রণ না করা গেলে মহাসড়কটি ঠিক রাখা সম্ভব নয়। আর স্থায়ী সমাধান না দিয়ে শুধু ছবি তুলে দায় সেরেছে কর্তৃপক্ষ। ওভারলোডের ব্যাপারে আমরা প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছি। এই যে রাস্তা খারাপ হচ্ছে, প্রতিনিয়ত আমরা ছবি তুলছি এবং বিভাগীয়